আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা নতুন করে পাসপোর্টের অ্যাপ্লাই করতে অথবা আপনার পাসপোর্টটি হারিয়ে গেলে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। পুরো প্রক্রিয়াটি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা ঘরে বসেই আপনাদের নিজেদের পাসপোর্ট নিজেরাই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। পাসপোর্টের আবেদনের জন্য আমরা প্রথমেই গুগলে যে বিডি পাসপোর্ট লিখে সার্চ করব। বিডি পাসপোর্ট লিখে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। এই সাইটটিতে প্রবেশ করার পরে প্রথমেই আপনারা এভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এই সাইটে প্রবেশ করার পরে আপনার যদি এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা প্রথমেই সাইন ইনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সেই ইমেইলটি এখানে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম রোবট এটিতে টিক দিয়ে আপনারা সাইন ইন করবেন। আপনারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে সেক্ষেত্রে আমি সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করব। সাইন ইন করার পরে আমাকে এইভাবে ইন্টারফেসটি দেখাবে। এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ পাসওয়ার্ড এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আপনার প্রথমেই পাসপোর্ট টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে দুই ধরনের পাসপোর্ট হয়ে থাকে, একটি অফিসিয়াল, একটি অর্ডিনারি পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট বলতে শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হয়। সুতরাং আমি শুধুমাত্রই অর্ডিনারি পাসপোর্টের বিষয়টি দেখাবো। আমি প্রথমে অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর আপনাকে পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। যদি আপনার এই অ্যাকাউন্টটি নিজের হয়ে থাকে তাহলে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটিতে টিক দিবেন। যদি অন্য কারো হয়ে থাকে তাহলে এটিতে টিক দেওয়ার দরকার নেই। এটিতে টিক দিলে আপনার যে অ্যাকাউন্টের নাম এখানে বসে যাবে। সুতরাং আমি যদি এটি অন্যের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এটিতে টিক দিব না। এরপর আমাকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে। জেন্ডারটি সিলেক্ট করার পরে এরপরে আপনার ফুল নেম, আপনি এই ফুল নেমের ঘরে কিছু লিখতে পারবেন না। আপনি গিভেন নেম এবং সার নেমে যেটা দিবেন সেটি অটোমেটিক ফুল নেমে বসে যাবে। সুতরাং আমি গিভেন নেমটি এখানে দিয়ে দিব। এরপর আপনার সার নেমটি এখানে দিবেন। গিভেন নেম এবং সার নেম দেওয়ার পরে আপনার ফুল নেমটি এখানে বসে যাবে। এরপর আপনার পেশাটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনার পেশাটি দেওয়ার পরে আপনার রিলিজিয়ান সেটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার ফোন নাম্বারের কান্ট্রি কোডটি সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের ফোন নম্বরটি এখানে দিয়ে দিবেন। ফোন নম্বরটি দেওয়ার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আপনার জন্ম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। আপনার জন্মস্থান সিলেক্ট করার পরে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করে দিতে পারেন অথবা এখান থেকে ড্রপ ডাউন থেকেও দিয়ে দিতে পারেন। জন্ম তারিখটি দেওয়ার পরে আপনার সিটিজেনশিপ, এখানে আপনি জন্মসূত্রে যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাই বার্থ সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটি এখানে দিতে হবে। অ্যাড্রেসে আপনি এখানে প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটি দিবেন, এরপর আপনার ভিলেজ, এরপর আপনার যদি কোনো রোড, ব্লক, সেক্টর নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারেন। এটি অপশনাল, আপনার যদি রোড ব্লক নাম্বার না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর আপনাকে আপনার পোস্ট অফিসটি এখানে সিলেক্ট করে দিতে হবে। পোস্ট অফিসটি সিলেক্ট করার পরে আপনার পোস্ট কোডটি এখানে অটোমেটিক বসে যাবে। এরপর আপনার পুলিশ স্টেশন বা থানাটি সিলেক্ট করতে হবে।
আপনার থানাটি সিলেক্ট করার পরে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এটিতে টিক দিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি একইভাবে দিয়ে দিবেন। তবে এখানে বলে রাখা ভালো, আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদাভাবে ইউজ করেন তাহলে আপনাদের পুলিশ ভেরিফিকেশন এই দুইটি জায়গাতে হয়ে থাকবে। সুতরাং আপনারা সবসময় যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের অবশ্যই এই দুইটি জায়গায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের যে সকল ডকুমেন্ট দিতে হবে সেটি সাবমিট করতে হবে। সুতরাং আপনারা এখানে যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনার যে অফিসে পাসপোর্টের জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই অফিসের অ্যাড্রেসটি এখানে দেখাবে। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী স্টেপে প্রবেশ করবেন। পরবর্তী ধাপে আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমেই আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়ার পরে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি সেটি এমআরপি পাসপোর্ট হয়ে থাকে তাহলে এটিতে সিলেক্ট করবেন। আর যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে তাহলে ই পাসপোর্টটি সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো পাসপোর্ট না থেকে থাকে এখানে নো দিবেন। আর যদি আপনার আগের পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দেওয়ার পর আপনার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার ইস্যুর রিজন, যদি আপনার হারিয়ে যেয়ে থাকে তাহলে লস্ট, যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে এক্সপায়ার্ড, যদি আদার্স কোনো ইস্যু থাকে তাহলে আদার্স সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার পুলিশ জিডির কপি লাগবে। সেক্ষেত্রে আপনারা যদি অনলাইনে জিডি করতে চান তাহলে আমার আগে একটি ভিডিও করা রয়েছে, সেটি দেখে আসতে পারেন। আপনি ঘরে বসেই আপনারা কিভাবে জিডি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি পাসপোর্টটি হারিয়ে যেয়ে থাকে তাহলে লস্ট সিলেক্ট করে, যদি পাসপোর্টটি হারিয়ে যেয়ে থাকে তাহলে কোন দেশে পাসপোর্টটি হারিয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার পুলিশ কেস নাম্বার বা জিডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনার পাসপোর্টটি হারিয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এবং পুলিশ স্টেশন এবং কত তারিখে সেটি হারিয়েছে সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। আপনার এই ইনফরমেশনগুলো জিডি কপিতেই থাকবে, সেই জিডি কপি অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এরপর আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটি এখানে দিতে হবে। পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে আপনার ইস্যু ডেটটি এখানে দিতে হবে। এরপর আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখটিও এখানে দিয়ে দিতে হবে। পূর্ববর্তী পাসপোর্টের ইনফরমেশন দেওয়ার পরে আপনার এনআইডি অনুযায়ী এখানে সকল তথ্য শো করবে। এরপর আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে নো দিবেন। নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার পিতামাতার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। প্রথমেই আপনার পিতার নামটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার পিতার প্রফেশনটি এখানে দিয়ে দিবেন। পেশা দেওয়ার পরে আপনার পিতার ন্যাশনালিটি, অবশ্যই আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ হবে। এরপর আপনার যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে পিতা অথবা মাতার যে কোনো একজনের ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে। আর যদি আপনি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে এখানে পিতামাতার এনআইডি নাম্বার না দিলেও হবে। আর 18 বছর নিচে হলে অবশ্যই আপনাকে এনআইডি নাম্বারটি উল্লেখ করতে হবে। এরপর আপনার মাতার ইনফরমেশনগুলো, প্রথমেই আপনার মাতার নাম, এরপর আপনার মায়ের পেশাটি দিয়ে দিবেন, এরপর ন্যাশনালিটি, এরপর আপনি একইভাবে আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাতার এনআইডি দিতে হবে। 18 বছরের উপরে হলে সেটি ম্যান্ডেটরি নয়, আপনি না দিলেও সমস্যা নেই,
তবে 18 বছরের নিচে হলে অবশ্যই আপনাকে মায়ের এনআইডিটা এখানে উল্লেখ করতে হবে। তবে এখানে মা বাবার যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বারটি দিলেই হবে। যদি আপনার 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই লিগ্যাল গার্জিয়ান ইনফরমেশনটি পূরণ করতে হবে। যদি আপনার 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে এটি না দিলেও সমস্যা নেই, এটি অপশনাল। এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে প্রবেশ করব। এরপর আপনার বৈবাহিক অবস্থাটি সিলেক্ট করতে হবে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দিবেন, আর যদি ম্যারিড হয়ে থাকেন আপনাকে অবশ্যই আপনার কাবিননামা অথবা ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে, এবং ম্যারিড হয়ে থাকলে স্পাউস নেম, তার প্রফেশন এবং তার জাতীয়তা। এনআইডি নম্বরটি অপশনাল, এখানে না দিলেও সমস্যা নেই। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার কোনো কিছুই পূরণ করা লাগবে না। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে প্রবেশ করবেন। পরবর্তী ধাপে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য একজনের নাম দিতে হবে। এখানে যদি ফাদার অথবা মাদার সিলেক্ট করি তাহলে এখানে অটোমেটিক বাবা মায়ের নামটি চলে আসবে। এরপর আপনাকে অ্যাড্রেসটি এখানে দিতে হবে। অ্যাড্রেসে প্রথমেই আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট, জেলা সিলেক্ট করার পরে আপনাকে গ্রামের নামটি এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনার যদি কোনো রোড, ব্লক, সেক্টর নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এরপর আপনার পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিসটি সিলেক্ট করার পরে আপনার থানা সিলেক্ট করতে হবে। এরপর আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও পারেন। এরপর কান্ট্রি কোডটি সিলেক্ট করে পিতার ফোন নম্বরটি এখানে দিয়ে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে আসার পরে আপনি কত পৃষ্ঠার এবং কত ইয়ারের জন্য পাসপোর্টটি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি 18 বছরের নিচে হয় আপনাকে একটি অপশানই দেখাবে, এখানে শুধুমাত্র 48 পেজের 5 ইয়ারের জন্য সেটি নিতে পারবেন। আর যদি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনাকে দুইটি অপশান পাবেন। এখানে যদি 48 পৃষ্ঠার 5 বছরের নিতে চান তাহলে হচ্ছে 4025 টাকা দিতে হবে, এবং 48 পেজের 10 বছরের যদি নিতে চান তাহলে 5750 টাকা, এবং 10 বছরের জন্য 64 পেজের নিতে চান তাহলে 8050 টাকা পে করতে হবে, এবং 64 পেজের 5 বছরের জন্য যদি নিতে চান তাহলে 6325 টাকা দিতে হবে। আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। পরবর্তী ধাপে আসার পরে আপনার ডেলিভারিটি সিলেক্ট করতে হবে। আপনি দুই ধরনের ডেলিভারি পেতে পারেন। একটি রেগুলার ডেলিভারিতে আপনি 15 দিনের ভিতরে পাসপোর্ট পাবেন। যদি আপনারা নতুন করে পাসপোর্ট করে থাকেন তাহলে রেগুলার ডেলিভারিতে 1 মাস সময় লেগে যেতে পারে, কারণ এখানে প্রথমবার আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। আর যদি আগের কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনার 15 দিনের আগেই পেয়ে যাবেন। আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বেশি টাকা পে করতে হবে, সেক্ষেত্রে 8050 টাকা দিতে হবে। আর রেগুলার ডেলিভারির ক্ষেত্রে 5750 টাকা। এক্সপ্রেস ডেলিভারিতে আপনি 7 দিনের ভিতরে পাসপোর্টটি পেয়ে যাবেন। এই ডেলিভারিটি সিলেক্ট করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনি আগে যে সকল ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশনগুলো এখানে একসাথে শো করবে। এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। আপনার যদি কোনো তথ্য ঠিক করতে হয় তাহলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে সেটি ঠিক করে নেবেন। নেওয়ার পরে একইভাবে আবার লাস্টে চলে আসবেন। যদি আপনার এই সকল ইনফরমেশনগুলো ঠিক থেকে থাকে তাহলে এটিতে টিক দিয়ে কনফার্মে ক্লিক করার পরে আপনার পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে। আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন পেমেন্ট দিয়ে দিবেন, এবং যদি অফলাইনে পেমেন্ট করতে চান অফলাইনটি সিলেক্ট করবেন। আপনি অনলাইনের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন অথবা অফলাইন পেমেন্ট এটির মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তবে অফলাইন পেমেন্টের ক্ষেত্রেও আপনি অনলাইনেই দিতে পারবেন টাকাটা ই চালানের মাধ্যমে। সেক্ষেত্রে আমি প্রসেসটি দেখিয়ে দিব।
আমি অফলাইন পেমেন্ট এটিতে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে এভাবে শো করবে। আপনার নামের উপরে ক্লিক করার পরে আপনি সামারি কপিটি দেখতে পারবেন। আপনার এই সামারি কপি এবং অ্যাপ্লিকেশন কপি এই দুইটি প্রয়োজন হবে। সুতরাং আপনারা এই সামারি কপিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে রাখবেন। আপনার যদি প্রিন্টার না থাকে তাহলে প্রিন্ট সামারি কপিতে ক্লিক করে এখান থেকে আপনারা পিডিএফ আকারে সেভ করে রেখে দিতে পারেন। এরপর আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটিও প্রিন্ট করে রাখবেন। আপনার অফলাইন পেমেন্টের ক্ষেত্রে দুইটি কাজ আপনার অ্যাপ্লিকেশন ফর্মে করতে হবে। সেটি হলো ব্যাংক ইনফরমেশন, এটি এখানে হাতে লিখে দিতে হবে। আপনি পেমেন্ট দেওয়ার পরে ব্যাংক নেম, এখানে রেফারেল নাম্বার এবং পেমেন্ট ডেট এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটি হাতে লিখে দিতে হবে এবং নিচের দিকে আপনি কত তারিখে সেটি জমা দিবেন সেই তারিখটি এবং এখানে সিগনেচারটি দিয়ে দিতে হবে। এবার আপনাদের অফলাইনে কিভাবে আপনারা পেমেন্টটি পরিশোধ করতে পারেন সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। অফলাইনে পেমেন্ট পরিশোধের জন্য পাসপোর্ট ফিতে ক্লিক করবেন। অফলাইনে পেমেন্টের জন্য এখানে দেখতে পারবেন 2 নম্বরে অফলাইন লেখা আছে। এখান থেকে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনার প্রথমেই যে সরকারি প্রতিষ্ঠান বরাবর বা উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিতে হবে। আপনি এখানে পাসপোর্ট লিখলে এখানে প্রধান কার্যালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এটি চলে আসবে। এটি সিলেক্ট করার পর এরপর আপনার কি উদ্দেশ্যে ফিটি জমা দিচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আপনি যেহেতু পাসপোর্টের ফি জমা দিবেন সেহেতু এখানে পাসপোর্ট ফি সিলেক্ট করবেন। এরপর আপনার পাসপোর্ট ফিটি এখানে লিখে দিবেন। এটি আপনি কত টাকা জমা দিতে হবে সেটি আগেই দেয়া আছে। এরপর আপনার পাসপোর্ট ফি কত টাকা সেই অঙ্কটি এখানে বসিয়ে দিতে হবে। পাসপোর্টের ফিটি দেওয়ার পরে আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইনফরমেশনটি দিতে হবে। এখানে ব্যক্তি সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এটি দিয়ে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ দেওয়ার পরে আপনার ফোন নম্বরটিও এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা চাইলে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটিও দিয়ে দিতে পারেন। পরবর্তীতে আপনি যে মাধ্যমে টাকাটি জমা দিতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এরপর আমি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি জমা দিয়ে থাকি তাহলে এখানে আপনি যে মাধ্যমে টাকাটি জমা দিবেন, যদি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি বিকাশের গেটওয়ের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। আপনার এই ফাইলটি পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়ে পুরো একটি ভিডিও আমার আগেই করা রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা কি কি ডকুমেন্ট আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেই বিষয়ে পুরো প্রক্রিয়াটিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনারা ওই সকল কাগজপত্র নিয়ে গেলে আপনার পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হবে না। আশা করি আপনারা সকল ইনফরমেশনগুলো বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সকলকে ধন্যবাদ।